আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংলিশ মজা জবের স্টুডিও থেকে আমি ইংলিশ মজা জবের জিকে মেন্টর শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আপনাদের সঙ্গে আমরা একটা জার্নি অলরেডি শুরু করেছি। আপনারা জানেন সেটা যে আমরা আগামী গত 14 তারিখ থেকে যে জার্নিটা শুরু হয়েছে 75 দিনে আমরা 4টি সাবজেক্টের 1000 করে 4000 প্রশ্ন সলভ করব। সেই 4টি সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বা জিকে। তো জিকে ক্লাসটা দিয়েই মূলত আমাদের জার্নিটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কেন আমি শুরুর ক্লাসটা করতে পারিনি সেটা নিশ্চয়ই জানেন যে আমার নানা গত 14 তারিখ যেদিন প্রথম ক্লাস হওয়ার কথা ছিল সেদিন ইন্তেকাল করেছিলেন। তো সঙ্গত কারণেই আমার পক্ষে ক্লাসটা শুরু করা সম্ভব হয়নি। তো আপনারা সবাই শুরুতেই আপনাদের কাছে দোয়া চাই আমার নানার জন্য, আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা নিয়ে আজকে ক্লাস শুরু করছি। এবং আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের প্রথম 35টি 1000 যে প্রশ্ন আমরা সলভ করব সাধারণ জ্ঞান থেকে। শুধু সলভ বললে ভুল হবে। আমি একদিন একটা ছোট ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আমরা 1000 প্রশ্নকে তুলোধুনো করব। তুলোধুনো করো বলতে আপনি কি বোঝেন? তাকে চিরে ফিরে বিশ্লেষণ করে এমনভাবে আমরা পড়ব যেন ওই প্রশ্নটা আসলে অথবা ওই প্রশ্নের যে ব্যাখ্যাগুলো আমরা বলবো সেখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবেই যেন ভুল না হয়। হয়তো আমার নাম ভুলে যাই, পরীক্ষার হলে গিয়ে আমার বাবার নাম ভুলে যাই, দাদার দাদির নাম ভুলে যাই, কিন্তু ওই প্রশ্নের সঠিক উত্তরটা যেন না ভুলি। এভাবে পড়ার নাম হচ্ছে তুলোধুনো করে পড়া। ঠিক আছে? ইনশাল্লাহ এই জার্নিতে আপনাকে সাথে থাকতে হবে। শুরু থেকেই হয়তো অনেকের একটু অ্যালার্জি আছে যে ফ্রি এই আয়োজন হয়তো কতটা আপনাদের জন্য হেল্পফুল হবে বা কতদিন রান করবে বা সঠিকভাবে রান করবে কিনা, এরকম একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে কিছু জনের মনের মধ্যে আছে। তো এনশিওর করতে চাই আমরা বদ্ধপরিকর, আমরা ইনশাল্লাহ একেবারে মন থেকে মনে প্রাণে চেষ্টা করছি যেন এই প্রশ্নগুলো এমন প্রশ্ন হয়, এই প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় দিচ্ছি, অনেক গবেষণা করে এই প্রশ্নগুলো নিচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমার দীর্ঘদিনের সাধারণ জ্ঞান চর্চার অভিজ্ঞতা থেকে বিশ্বাস করি, আমার দীর্ঘদিন চাকরির সঙ্গে যুক্ত থাকার, চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি ইনশাল্লাহ আপনি যদি এই 4000 প্রশ্নকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার এরপরে কিছু জায়গা অবশ্যই থাকবে যেগুলো আপনাকে বেসিক পড়তে হবে, টপিক ভিত্তিক পড়তে হবে, বাট এই জায়গাটা আপনার চাকরির পরীক্ষা আমি ধরলাম অ্যাটলিস্ট 60% এবং হাইয়েস্ট 80% পর্যন্ত আপনাকে কাভার করবে, এই প্রশ্নগুলোই আসবে। বিশ্বাস না হলে আপনি জব সলিউশন যে কোনো একটা জব সলিউশন খুলে দেখেন, পরপর কয়েকটা পরীক্ষার প্রশ্ন দেখেন, অনেকগুলো প্রশ্ন দেখবেন যে আগে একটা পরীক্ষার থেকে পরের আরেকটা পরীক্ষায় হুবহু অপশন সহ কমন এসেছে। তো অপশন সহ তো কমন আসবেই, পাশাপাশি যে ব্যাখ্যাগুলো দিব, প্রাসঙ্গিক যে আলোচনা করব সেখান থেকেও ইনশাল্লাহ আপনি কমন পাবেন। সো দেরি না করে ক্লাস শুরু করব। একটু শুরুতেই অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি শারীরিক এবং মানসিকভাবে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কে কোথা থেকে ক্লাসটি দেখছেন এবং সবাই আমাদের গ্রুপে জয়েন হয়েছেন কিনা। যারা এখনো গ্রুপে জয়েন হননি, আমাদের কিন্তু একটা প্রাইভেট গ্রুপ করা হয়েছে এবং এই গ্রুপেই কিন্তু আমরা সব ধরনের ম্যাটেরিয়ালসগুলো দিব। ঠিক আছে? আপনারা নিশ্চয়ই অলরেডি 3টা ক্লাস করেছেন, জানেন কিভাবে কি করতে হবে। তো নতুন যারা জয়েন করেছেন, দেখছেন এই ক্লাস, একটু গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠান, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে জয়েন হয়ে যান। কে কোথা থেকে দেখছেন একটু দেখি আমরা। সুমি বেগম সিলেট থেকে আছেন, সারামণি আছেন টাঙ্গাইল থেকে নোমান ইসলাম আছেন, হায়াত মাহমুদ আছেন বগুড়া থেকে, আফরিন সুলতানা আছেন সাভার থেকে, লক্ষ্মীপুর থেকে দেখতে পাচ্ছি, পাবনা থেকে, সিলেট থেকে অনেক, বরিশাল থেকে শাকিল হোসাইন আছেন, চিটাগং থেকে আছেন রেজাউল করিম। এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইনশাল্লাহ মাশাআল্লাহ আপনারা যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে। যারা আমাদের একটা পিন কমেন্টে দেখেন, গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে যেয়ে জাস্ট জয়েন রিকোয়েস্ট পাঠান। তো ভূমিকা বেশি করব না, হ্যাঁ ক্লাস শুরু করব। তো প্রাথমিক যেহেতু আপনাদের অনেকের সঙ্গে আমার পরিচয় নেই, সেজন্য আর কি একটু সময় নিলাম। কুষ্টিয়া থেকে আছেন
অনেকেই, একজন দেখতে পাচ্ছি ঢাকা মোহাম্মদপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, ও সবাই লিখছেন। আসলে সবার যেহেতু নাম পড়া সম্ভব হচ্ছে না, আমি 2-1 জনের নাম পড়ে ফেললাম। রংপুর থেকে আছেন আমি দেখতে পাচ্ছি। তো আপনারা জানাতে থাকেন। হ্যাঁ, আমি যেটা করি যে ক্লাস শেষে আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো আবার দেখি। হ্যাঁ, আমরা দেখি। সো কে কোথা থেকে লিখছেন সবাই লেখেন, আমি একটু ক্লাস শেষে হলে অন্তত দেখব যে আমার এই চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কে থেকে ক্লাসগুলো দেখছেন। সো দেখেন, আমরা আজকে 1000 যে প্রশ্ন সলভ করব, এই যে 1000 প্রশ্ন সলভ করব সাধারণ জ্ঞানের, তার মধ্যে প্রথম 35টি প্রশ্ন আজকে সলভ করব, ঠিক আছে? এবং সাধারণ জ্ঞানের রুটিনটা নিশ্চয়ই আপনার জানা হয়ে গেছে, শনি সোম বুধ সন্ধ্যা 6:30টায়, ঠিক আছে? আর শনি সোম বুধ ঠিক রাত 8:30টায় গণিতের ক্লাস। এর অপোজিট ডেগুলোতে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় বাংলা আর রাত 8:30টায় ইংরেজি। তাহলে আমরা এই 1000 প্রশ্নের জার্নির প্রথম প্রশ্নটা দেখে নিব। হ্যাঁ, প্রথম প্রশ্নটা দেখে নেব এবং ক্লাসের কিছু প্রশ্ন সলভ করার পরে আপনাদের প্রিভিয়াস কিছু কোশ্চেন আমি দেখেছি অন্যান্য ক্লাসের যে কমেন্টগুলো করেছেন সেগুলোর ইনশাল্লাহ অ্যান্সার দিব। হ্যাঁ, তো দিনাজপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, চাঁদপুর অনেক জায়গা থেকে আছেন। তাহলে আমরা প্রথম প্রশ্নটা একটু শুরু করি। প্রথম প্রশ্ন একটু দেখি আমরা, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? এই প্রশ্নটা কোথায় এসেছে একটু আমরা খেয়াল করি, 28 এবং 36তম BCS। এখন এই যে পাশে কোথায় এসেছে প্রশ্নটি, আমি এখানে কোথাও একটা রেখেছি, কোথাও 2টা রেখেছি। এখানে 28 এবং 36তম BCS এ এসেছে, এর মানে এই না যে আর কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসেনি। অনেকগুলো 15-20টা এখানে লিস্ট দেওয়া যাবে, অ্যাটলিস্ট 10টা তো দেওয়াই যাবে কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে, সেটা 15-20টা হয়ে যাবে। তো আমি তো এত রাখা তো আমাদের প্রয়োজন নাই বা দরকার নাই, এই জন্যে একটা বা 2টা রেখেছি। হ্যাঁ, কোথায় এই প্রশ্নটা এসেছে। এবং বিলিভ করেন, আমি বললাম আমি সাধারণ জ্ঞান চর্চা করি 2010 সাল থেকে। হ্যাঁ, তো আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় যে প্রশ্নগুলো হীরা, যে প্রশ্নগুলো বারবার আসে, যে প্রশ্নগুলোর চেঞ্জ হয় না। আরেকটা কথা পরিষ্কার করি, সাধারণ জ্ঞানের কিন্তু বেসিক 2টা অংশ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে বেসিক অংশ আর একটা হচ্ছে সাম্প্রতিক অংশ। তা আমরা এই ক্লাসে সাম্প্রতিক কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব না, কারণ সাম্প্রতিকগুলো সবসময় চেঞ্জ হয়, চেঞ্জেবল, ঠিক আছে? তো সাম্প্রতিক নিয়ে আলোচনা করব না, আমরা সাধারণত ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো সচরাচর পরিবর্তন হয় না, যে তথ্যগুলো। আজকে আপনি এই প্রশ্নের অ্যান্সার যা পড়েছেন, আজ থেকে 20 বছর পরে আপনার ছেলে মেয়ে যখন পরীক্ষা দিবে তখনও এই প্রশ্ন আসলে এই অ্যান্সারই হবে। এরপরে আজ থেকে 30 বছর পর হয়তো আপনার নাতিপুতি হবে না, দেখা যাচ্ছে আরেকটু 40-45 বছর পর আপনার নাতিপুতি, বা 50 বছর পর আপনার নাতিপুতি যখন পরীক্ষা দিবে, তখনও যদি প্রশ্ন আসে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, তখনও এই প্রশ্নের উত্তর আজকে আমি যা বলছি ঠিক তাই হবে। তার মানে বুঝতে পারছেন যে এই প্রশ্নগুলো হীরার টুকরা, এই প্রশ্নগুলো স্বর্ণের খনি আপনার পরীক্ষার জন্য। সো এগুলো আপনি মুখস্থ করে ফেলেন, খালি মুখস্থ না, একেবারে আত্মস্থ করে ফেলেন, ঠিক আছে? যাক, প্রথম প্রশ্নের অ্যান্সার অনেকেই দেয়া শুরু করেছেন, অস্ট্রিক ডি এরকম করে অ্যান্সার দিচ্ছেন, খুবই খুবই ভালো, আমার খুব ভালো লাগলো। আপনারা প্রশ্ন দেখবেন, দেখার সাথে সাথে নিজে থেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন এবং নিজেকে একটু যাচাই করে নেবেন। তাহলে আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারটা জেনে নিই। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, জেনে নেওয়ার আগে আমরা এই প্রশ্নটা একটু সামারি করি, ঠিক আছে? দেখেন, বাঙালি জাতির প্রধান অংশ, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে মানে কি? আমরা যে বাংলাদেশে অথবা বাঙালি মানুষ, শুধু বাংলাদেশই আছে ব্যাপারটা এরকম নয়, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের আরো অন্যান্য দেশে আছে। তো এই বাঙালি জাতি আমরা কিভাবে আসলাম, হয়তো অনেকেই জানেন, বাঙালি জাতি গড়ে উঠেছে মূলত 2টি অংশ থেকে। এই 4টি যে জাতির নাম দেখা যাচ্ছে, এদেরকে বলা হয় অনার্য। এদেরকে কি বলা হয়? অনার্য বা প্রাক আর্য, ঠিক আছে? অনার্য মানে যারা আর্য নয়, আর প্রাক আর্য মানে আর্যদের আসার আগে। এই অনার্য এদের সঙ্গে আবার যুক্ত হয় আর্য। হ্যাঁ, আমি একটু এই পাশে লিখি, আর্য যুক্ত হয়, আর্যদের সঙ্গে যুক্ত হয় আরব। হ্যাঁ, আরব আফগান, তারপরে হচ্ছে ইউরোপীয় বিভিন্ন জাতি। অর্থাৎ এই দেশে
বহু প্রাচীনকালে চারটি প্রথম যে জাতিগোষ্ঠী বাস করত তার নাম হচ্ছে নেগ্রিটো। ঠিক আছে, প্রথম যে বাস করত আমরা একটু মার্কিং করি, এক নেগ্রিটো বাস করত। নেগ্রিটোদের পরে এখানে আসে হচ্ছে দ্রাবিড়, তারপরে আসে হচ্ছে অস্ট্রিক, ভোরচিনীয়, এই জনগোষ্ঠীগুলো আসে। তো এই চারটি জনগোষ্ঠীকে একসঙ্গে বলা হচ্ছে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী। এই অনার্য বা প্রাক আর্যদের সঙ্গে খ্রিস্টপূর্ব প্রথম শতকে যুক্ত হয়ে এসে আর্য, এরপর কালক্রমে বিভিন্ন সময় আরবরা আসে, আফগানরা আসে, তুর্কি আসে। ঠিক আছে, এরপর ইউরোপীয়রা আসে, ইউরোপীয়দের মধ্যে ইংরেজ, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, ডাচ এরা আসে, তাই না? এই সবগুলো নিয়ে বর্তমান আমরা যারা বাঙালি জাতি তারা গড়ে উঠেছি। এইবার প্রাকার্য বা অনার্য জাতির মধ্যে এই আমরা বর্তমানে যে জাতিগোষ্ঠী আছি, বাঙালি জাতি আছি, সবাই কিন্তু একই সমান নাই। আমরা একটু দেখি, দ্রাবিড় খুব কম পরিমাণে আছে। আমাদের বর্তমান বাঙালি সমাজে যত মানুষ আমরা বসবাস করি তাদের 15% হচ্ছে নেগ্রিটোদের বংশধর, 20% হচ্ছে ভোরচিনীয়দের বংশধর, আর 60% হচ্ছে এই অস্ট্রিকদের বংশধর। তাহলে এবার দেখেন তো বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন অংশ থেকে? কি অ্যান্সার দেবো আমরা? অবশ্যই অস্ট্রিক। ঠিক আছে, এবার দেখেন আমি কিন্তু আপনাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। আমি প্রথম প্রশ্নে বেশি সময় নিচ্ছি, এর পরের প্রশ্নগুলো এত সময় হয়তো প্রয়োজন হবে না সব প্রশ্নেই। প্রথমগুলোতে বেশি সময় নিচ্ছি আপনাকে একটা থিম বোঝানোর জন্য, যেটা আমি পরে বলবো। দেখেন তাহলে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। কিভাবে আমরা বুঝলাম? কারণ এই প্রাকার্য জনগোষ্ঠীর মধ্যে নেগ্রিটোরা আছে। বর্তমান আমরা যারা বাঙালি আছি তার মধ্যে 15% আছে নেগ্রিটোদের বংশধর। বাংলাদেশে সাঁওতাল, ভিল, রোল, মুন্ডা এই শ্রেণীর যারা মানুষ বসবাস করে তাদের পূর্বপুরুষ হচ্ছে নেগ্রিটো। ভোরচিনীয় পাহাড়ি অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে উপজাতি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে খাসিয়া, মারমা, চাকমা উপজাতিরা বসবাস করে, তারা এই ভোরচিনীয়দের বংশধর। তারা বর্তমান বাঙালিদের 20% জুড়ে আছে। আর এছাড়া বাঙালিদের বিশাল একটা অংশ যার 60% অস্ট্রিকদের বংশধর। তাহলে এই প্রশ্ন থেকে আমরা কয়েকটা প্রশ্নের অ্যান্সার পাচ্ছি। একটা হচ্ছে প্রাকার্য নরগোষ্ঠী কয়টি? আর্য নরগোষ্ঠী এই 4টি। এর সঙ্গে আর্য নরগোষ্ঠী আসে খ্রিস্টপূর্ব প্রথম শতকে, তার সাথে আরো আরবরা আসে, ইউরোপীয়রা আসে, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হয়। এবার আপনাকে এখানে আরেকটা প্রশ্ন করবে, অস্ট্রিক জাতির অপর নাম কি? অস্ট্রিক জাতির আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে নিষাদ জাতি। অস্ট্রিকদের অপর নাম কি? নিষাদ জাতি। এগুলো কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ, এটাও আসে। তো তাহলে সঠিক উত্তর আশা করি অনেকেই পেরেছেন। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাব এবং একটু দ্রুত এই প্রশ্নটা সলভ করব। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই দিয়ে ফেলেন। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? দেখেন, সাধারণ জ্ঞান পড়তে গেলে আপনাকে বিভিন্ন স্থানের এবং দেশের অতীত এবং বর্তমান নাম সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। যেমন দেখেন, ঢাকা শহরের যখন জন্ম হয় তখন কি এই শহরের নাম ঢাকা ছিল? না। সুবাদার ইসলাম খান তিনি যখন 1610 সালে এই নগরীর প্রতিষ্ঠা করেন তখন এর নাম ছিল জাহাঙ্গীরনগর। কালক্রমে এই নগরীর নাম হয় ঢাকা। ঠিক একইভাবে রাজশাহীর পূর্ব নাম ছিল রামপুর বোয়ালিয়া। একসময় রামপুর বোয়ালিয়া নামে যে শহরটি ছিল সেটি পরবর্তীতে রাজশাহী হিসেবে পরিচিত হয়। আবার আন্তর্জাতিক দেশের ক্ষেত্রে যান, মেসোপটেমিয়া একটা দেশের নাম ছিল, মেসোপটেমীয় সভ্যতা নাম শুনেছেন, সে দেশটার বর্তমান নাম হচ্ছে ইরাক। আবার পারস্য নাম শুনেছেন নিশ্চয়ই, সে দেশটার বর্তমান নাম হচ্ছে ইরান। এভাবে অতীত এবং বর্তমান নাম সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। অনেকেই অ্যান্সার দিয়েছেন সঠিক উত্তর। আমি এ পর্যন্ত যারা উত্তর দিয়েছেন সবার কাছে সঠিক উত্তর পেয়েছি যে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। দেখেন, প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম তো বরিশাল। এই চন্দ্রদ্বীপ ছাড়াও বরিশালের আরো 2টি প্রাচীন নাম ছিল। একটি হচ্ছে বাকলা, বয়াকার খ লয়াকার, কোথাও কোথাও বয়াকার ক লয়াকারও দেখা যায়, বাকলা বা বাকলা। আরেকটা হচ্ছে, আচ্ছা আমি একটু বাকলাই লিখি তাহলে বেটার হয় মনে হয়, বয়াকার ক লয়াকারে লা, বাকলা এবং বাকের গঞ্জ। তাহলে 1 চন্দ্রদ্বীপ, 2 বাকলা, 3 বাকেরগঞ্জ, এই 3টাই বরিশালের প্রাচীন নাম। আপনাকে এই 3টার যে কোনো একটা থেকে প্রশ্ন করতে পারে। প্রচুর এসেছে বাকলা বর্তমান
কোন জেলার নাম, বা বরিশালের প্রাচীন নাম কি? অপশনে আছে বাকলা, ঠিক আছে? এটা আবার রেফ ধরেন না, এটা মার্কিং করেছি। তাহলে এই তিনটা নাম মুখস্থ করে ফেলবেন। বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ, বাকলা এবং বাকেরগঞ্জ, এই তিনটাই বরিশালের পূর্ব নাম। পরের প্রশ্নে যায়, 3 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার সর্বপ্রথম স্বাধীন শাসক কাকে বলা হয়? অবিভক্ত বাংলার হৃদয় বলেছেন বাকেরগঞ্জ, হ্যাঁ অনেকেই বাকেরগঞ্জ বলেছেন। যারা এইটা জানেন তারা নিঃসন্দেহে চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ, মানে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে আছেন, ঠিক আছে? দেখেন এটা খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সঙ্গে রিলেটেড আরও 4টা প্রশ্ন আমি আপনাকে শেখাবো। তাহলে আমি একটু আগে মানে প্রিভিয়াস ক্লাসের কমেন্ট পড়ছিলাম, তো সেখানে দেখছিলাম কেউ কেউ বলছেন যে যদি টপিক ভিত্তিক আলোচনা করা হতো তাহলে ভালো হতো। হ্যাঁ, টপিক ভিত্তিক আলোচনার কোর্স অবশ্যই আমাদের আসবে, হোয়াই নট, অবশ্যই আসবে। কিন্তু আপনি এখানে নিজেকে জাজ করার একটা সুযোগ পাচ্ছেন, নিজে আসলে একেবারে 0 থেকে কতটুকু জানেন আর কতটুকু আপনাকে পড়তে হবে, নিজেকে কিন্তু একটা জাজ করতে পারবেন, ঠিক আছে? মানে আমি কতটুকু জানি আর আমাকে আর কতটুকু গ্যাদার করতে হবে নলেজ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আর সাথে সাথে দেখেন এই রিলেটেড প্রশ্নের সাথে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, এগুলো আপনার একই সাথে মানে অনেকগুলো প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে। সো এই প্রশ্নটার অ্যান্সার দেন তো। শশাঙ্ক বলেছেন, ক শশাঙ্ক, ভেরি নাইস, ভেরি নাইস, শশাঙ্ক। এটার অ্যান্সার হচ্ছে শশাঙ্ক। অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক বলা হয় রাজা শশাঙ্ককে। তো এই প্রশ্নটা আরো একটু অন্যভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে আমি একটু বলি। এখানে দেখছেন অবিভক্ত বাংলা, এই শব্দটা নাও থাকতে পারে, হ্যাঁ এই শব্দটা নাও থাকতে পারে, এই শব্দটা থাকলেও এটা অ্যান্সার। যদি বলা হতো বাংলার প্রথম স্বাধীন শাসক কে, একই আনসার, ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? অবিভক্ত, এখানে শব্দের কিছু খেলা আছে, আমি একটু লিখে নিই তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে বাংলার সর্বপ্রথম স্বাধীন শাসক, এই শব্দটাকে আমরা মার্ক করব। এরপর আমরা এই শব্দটা নিব, তারপরে এখানে আসব, আমরা বলবো বাংলার প্রথম স্বাধীন, আমরা একটু লিখি এখানে আলাদা করি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। বাংলার প্রথম স্বাধীন, তাহলে এখানে আমরা কি দেখেছি? শাসক, তাই না? এই প্রশ্নটা ছিল শাসক। শাসক না থেকে থাকতে পারে নরপতি, অথবা থাকতে পারে নৃপতি, হ্যাঁ কে? দেখেন প্রশ্নটা খেয়াল করি, এখানে ছিল অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক কে বা কাকে বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অবিভক্ত শব্দটা লাগাইনি, বলছি বাংলার প্রথম স্বাধীন শাসক কাকে বলা হয়। স্বাধীন না থেকে থাকতে পারে বাংলা, শাসক না থেকে থাকতে পারে যে নরপতি, হ্যাঁ আমরা এই ওয়ার্ডগুলোকে একটু আলাদা করব। শাসক না থেকে থাকতে পারে নরপতি, নরপতির জায়গা থাকতে পারে নৃপতি, একই জিনিস। নরপতি মানে কি? মানে নর মানে মানুষ, মানুষের সম্রাট, হ্যাঁ মানে একই বোঝাচ্ছে। নৃপতিও মানে রাজা বা সম্রাট। তাহলে এই যদি প্রশ্ন থাকে তাহলে এর অ্যান্সার হবে রাজা শশাঙ্ক। প্রশ্ন কিন্তু শেষ হয়ে যায়নি, আরো কয়েকটা প্যাটার্ন আপনাকে দেখাই। কিছু কিছু প্রশ্নে একটু বেশি সময় লাগবে আর কিছু কিছু প্রশ্ন খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? এইবার বাংলার প্রথম স্বাধীন নরপতি শাসক নৃপতি না বলে যদি বলে যে বাংলার, আমি একটু সংক্ষেপে লিখলাম, প্রথম সুলতান কে, ঠিক আছে? পরের প্রশ্ন বলল সমগ্র বাংলার প্রথম সুলতান কে। এরপরে প্রশ্ন করলো বাংলার প্রথম স্বাধীন, আচ্ছা সুলতানের এখানে আরেকটা শব্দ আমার মিস হয়ে গেল, সেটা হচ্ছে স্বাধীন, হ্যাঁ স্বাধীন, এই শব্দটা যুক্ত করব আমরা। স্বাধীন নবাব কে। দেখেন তো এই 4টা প্রশ্নই বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে। তাহলে অ্যান্সার করব কি? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে, আলাদা মানুষ। বাংলার প্রথম, সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান কে, অন্য শাসক। বাংলার প্রথম স্বাধীন নবাবকে, আরেকজন ব্যক্তি। তাহলে 4 জন প্রথম আছে।
এইটার অ্যান্সার কি আমরা একটু দেখে নিই। এইটার অ্যান্সার হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান যদি বলে অ্যান্সার হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতানকে, সমগ্র বাংলার, শুধু বাংলার না। ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন শুধু বঙ্গ বলতে যে জায়গাটা বোঝায় সোনারগাঁও কেন্দ্রিক তার স্বাধীন সুলতান। কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ, আমরা এই সংক্ষেপে লিখব ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, ঠিক আছে, সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি সমগ্র বাংলাকে একত্রিত করে মানে বাংলাদেশ গঠন করেন এবং তিনি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন, শাহ-ই বাংলা হিসেবে ঘোষণা করেন। তাহলে এটার অ্যান্সার ইলিয়াস শাহ। আর সমগ্র বাংলার প্রথম স্বাধীন নবাব, দেখেন এটা নবাব, এই নবাব হচ্ছেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। আমি কি বোঝাতে পেরেছি? এই প্রশ্নটা 4টা প্যাটার্নে আসে এবং আলাদা আলাদা 4 জন শাসককে বোঝানো হয়। দেখেন, তাহলে দেখেন তো এর মাধ্যমে কি আপনার উপকার হলো? আপনি কি একসাথে এই তথ্যগুলো যখন টপিক ভিত্তিক পড়াবো তখন একসাথে এই 4টা তথ্য আপনাকে পড়াবো না, এই 4টা তথ্য আসবে না একসাথে, কিন্তু আপনি যখন প্রশ্ন আলোচনা করছি তখন সেম টাইপ 4টা কোশ্চেন আপনি একসাথে পাচ্ছেন। এটা মনে রাখেন, এটা কিয়ামত পর্যন্ত, মানে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার কাজে লাগবে, ঠিক আছে? পরেরটাতে যাই। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? এটাও ইতিহাস থেকে একটা প্রশ্ন। সুলতান মাহমুদ, যিনি গজনির সুলতান ছিলেন, তিনি কতবার ভারত আক্রমণ করেছিলেন? সেটা কি 15 বার, 17 বার, 18 বার নাকি 20 বার? সুলতান মাহমুদ সম্পর্কে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা মনে মনে দিতে থাকেন, আমি তার সম্পর্কে আরো কিছু এক্সট্রা তথ্য আপনাকে দিতে থাকি। সুলতান মাহমুদ তিনি ছিলেন গজনির সুলতান। গজনির সুলতান। গজনি কোথায়? এবার অনেকে প্রশ্ন করবে, স্যার গজনি কোথায়? গজনি হচ্ছে আফগানিস্তানে। আফগানিস্তান, সংক্ষেপে লিখলাম একটু, গজনি হচ্ছে আফগানিস্তানে। এবার সুলতান মাহমুদ আসলে শাসন করেছেন কত সময়, মানে ভারত আক্রমণ করেছেন কত সময় ধরে? আমি একটু দেখি আপনারা কতবার অ্যান্সার দিচ্ছেন। মোহাম্মদ সাইমুন ইসলাম বলছেন 17 বার, অর্জুন বলছেন 17 বার, স্বপ্নহীন বালক বলছেন খ। এভাবে পড়লে প্রতিটা স্টুডেন্টের ব্রেইন ডেভেলপ হবে, এটা বলছে যে ইকবাল হোসেন। আচ্ছা, 17 অ্যান্সার দিয়েছেন অনেকেই, একেবারে খুবই সঠিক উত্তর 17 বার। দেখেন, একজন মানুষ, একজন শাসক, যিনি ভারতের বাইরের আফগানিস্তানের একটা জায়গা, যেই রাজ্যের নাম বলা হচ্ছে গজনি, সেখানকার শাসক এই ভদ্রলোক ভারত আক্রমণ করেছেন 17 বার। এনার্জি কত, একটা লোকের এনার্জি কত হইলে একটা দেশ 17 বার আক্রমণ করতে পারে? তো যখন আপনারা হচ্ছে যারা ইতিহাস পড়েছেন তাদের কাছে এটা খুব পরিষ্কার, তো যারা পড়েননি তাদেরও মানে হতাশার কিছু নয়। আমি একেবারে খুব সংক্ষেপে বলছি। সুলতান মাহমুদ তিনি ভারতের আফগানিস্তানের গজনির সুলতান ছিলেন। তিনি মানে জয় করতে খুব ভালোবাসতেন, হ্যাঁ, জয় করতে খুব ভালোবাসতেন, কিন্তু দখল করে রাখতে ভালোবাসতেন না। তার খালি ইচ্ছা যে আমি আক্রমণ করব, জয় করব, ধন সম্পদ যা পাবো নিয়ে চলে আসব, কিন্তু ওইখানে স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করব না। তিনি কখনোই ভারতে স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করেননি, খালি আক্রমণ করেছেন। এবং মানে এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার যে 17 বারই তিনি জয়লাভ করেছেন। তিনি 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত এই 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এই 17 বারের মধ্যে 16তম আক্রমণ ছিল সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 16তম আক্রমণকে বলা হয় তিনি সোমনাথ অভিযান বলা হয়, এটাকে সোমনাথ অভিযান, ঠিক আছে? এগুলো লেখা কিন্তু একটা মাহাত্ম্য আছে, সেগুলো কিন্তু আপনাকে বুঝাবো আমি, হ্যাঁ। 16তম অভিযানকে বলা হচ্ছে সোমনাথ অভিযান। তিনি 1000 থেকে 1027 মধ্যে 17 বার আক্রমণ করেছেন, তার মধ্যে 16তম আক্রমণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন কত সালে?
এইটা তাহলে 16তমটা কত সালে ছিল আমরা একটু এইখানে লিখে রাখি 1026 সালে। তার মানে 27 সালে তিনি শেষ 17তম অভিযান করেন। তার আগের বছর 1027 সালে 16তম, 1026 সালে মানে এখন থেকে, এখন কত 2026 সাল, এখন থেকে 100 বছর আগে সুলতান মাহমুদ ভারতের গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির আক্রমণ করেছেন। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। সুলতান মাহমুদ যখন বারবার ভারত আক্রমণ করে এবং বারবার এই ভারতীয় রাজারা পরাজিত হয়, তখন ভারতীয় পুরোহিতরা বলল, হিন্দু ধর্মের পুরোহিতরা বলল যে এইটা হয়েছে আমাদের দেবতাদের রুষ্টতার কারণে, দেবতা ক্ষিপ্ত হয়েছেন, আমাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন, সেজন্য বারবার এই বেধর্মী, মানে হিন্দুদের কাছে তো মুসলমানরা বিধর্মী, তাই না? বিধর্মী মানে কি? অন্য ধর্মের লোক, ঠিক আছে? তো এই বিধর্মী সুলতান মাহমুদ বারবার আক্রমণ করে জিতে যাচ্ছে, এর কারণ হচ্ছে দেবতা রুষ্ট হয়েছে। তো সন্তুষ্ট করার উপায় কি? সোমনাথ মন্দিরে সকল সোনা দানা জড়ো করতে হবে এবং তারা বলল যে সুলতান মাহমুদ যত বড়ই বীর হোক এই সোমনাথ মন্দির কখনোই জয় করতে পারবে না, তার পক্ষে সম্ভব না। তো সুলতান মাহমুদের কাছে এই খবর যখন গেল তখন বললো আচ্ছা ঠিক আছে, তো ব্যাপারটা কি? তো তারা খবর নিল সে যে হিন্দুরা কি করেছে, এই সোমনাথ মন্দিরে তাদের যত ধনরত্ন ছিল এনে জমা করেছে। তো বলে তাহলে ভালোই হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে আর সম্পদ খুঁজে বের করতে হচ্ছে না, এক জায়গায়তে জড়ো করছে, চলো যাই। এইবার তিনি 1026 সালে সোমনাথের দিকে রওনা হন এবং ওই সময় হিন্দু পুরোহিতের ধারণা ছিল যে মানে বাবা সোমনাথ সম্ভবত এটি একজন দেবতার নাম, তিনি রক্ষা করবেন। এজন্য তারা খুব বেশি তেমন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেনি, যতটুকু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল খুব ইজিলি সুলতান মাহমুদ ভেঙে দেন এবং সোমনাথ জয় করে ব্যাপক সম্পদ অর্জন করেন। এই জন্যে সোমনাথ অভিযান মানে অত্যন্ত বিখ্যাত ছিল, এই জন্য বারবার বলছি। দুজন মানুষের নাম লিখি। ফেরদৌসি, ফেরদৌসিকে বলা হয় মহান মহাকবি। তিনি একটা বই লিখেছেন যার নাম হচ্ছে শাহনামা বা শাহনামা। হ্যাঁ, ফেরদৌসি, এই ফেরদৌসি ছিলেন সুলতান মাহমুদের কি সভা কবি ছিলেন, সভা কবি ছিলেন, ঠিক আছে? সুলতান মাহমুদের দরবারে সভাকবি ছিলেন বিখ্যাত কবি ফেরদৌসি, তার বিখ্যাত একটা বই যার নাম হচ্ছে শাহনামা। এখানে আপনাকে প্রশ্ন করবে ফেরদৌসি কার সভাকবি ছিলেন, শাহনামা গ্রন্থের রচয়িতাকে, ঠিক আছে? এভাবে প্রশ্ন করবে। আল বিরুনি, একটু মুখে মুখে বলি, আল বিরুনি জ্যোতির্বিদ এবং দার্শনিক। এই আল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের দরবারের জ্যোতিষী, একজন সভাসদ, ঠিক আছে? তো এখান থেকে আমরা আর একটু সামনে যাই, অনেক সময় নিয়ে নিলাম। বাংলা নামের প্রচলন করেন কে? এটিও ইতিহাস রিলেটেড একটা প্রশ্ন, এর উত্তর আগের একটা প্রশ্নে কিছুটা আমি দিয়েছি। বাংলা নামের প্রচলন করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। দেখেন, ফখরুদ্দিন মোবারক শাহকে বলা হচ্ছে প্রথম স্বাধীন সুলতান, কিন্তু সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান বলা হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে। ব্যাপারটা কি? ফখরুদ্দিনের রাজ্য ছিল সোনারগাঁ কেন্দ্রিক, সোনারগাঁয়ের আশেপাশে বর্তমান মানে প্রাচীন যে জনপদ ছিল বঙ্গ জনপদ, ওই বঙ্গ জনপদের মূলত সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। এই ফখরুদ্দিন মুবারক শাহের প্রায় সমসাময়িক সময়ে সুলতান ইলিয়াস শাহ এই বঙ্গ, পুন্ড্র, গৌড় বলতে যত মানে এখন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বলতে যেই জায়গাটা বোঝায়, কামরূপ, কামাখ্যা, এই বিশাল অঞ্চল নিয়ে সবগুলো তিনি দখল করে নেন এবং এর নাম রাখেন বাঙ্গালা। হ্যাঁ, বাঙ্গালা, এই দেশবাচক বাঙ্গালা মানে বাংলাদেশ, এই ব্যাপারটার জনক কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো তিনি বাঙ্গালা নাম রাখেন এই দেশের, আর নিজেকে উপাধি দেন শাহ ই বাঙ্গালা, ঠিক আছে? তাহলে বাংলা নামের প্রচলন করলেন কে? ইলিয়াস শাহ। আর বঙ্গ এই শব্দটা প্রথম পাওয়া যায় ঐতরীয় আরণ্যক নামক একটা গ্রন্থ, সেখানে। আর দেশবাচক বাংলা নাম এটা প্রথম দেখা যায় আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজলের গ্রন্থ আইনি আকবরীতে, ঠিক আছে? আমি কিন্তু বেশ কয়েকটি তথ্য আপনাকে আমি দিয়েছি। কি কি একটু গুছিয়ে দিই এই প্রশ্নের উত্তরগুলো, তথ্যগুলো। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান, তিনি সমগ্র বাংলাকে একত্রিত করেন, নিজেকে শাহ ই বাংলা উপাধি হিসেবে উপাধি দেন। এবার বঙ্গ বলে আরেকটা শব্দ আছে, তাই না?
বঙ্গ, হ্যাঁ, এই বঙ্গ নামটি প্রথম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামক একটি গ্রন্থে। আর দেশবাচক বাংলা এই নামটি প্রথম ব্যবহার করেন আবুল ফজল তার গ্রন্থ আইনি আকবরীতে। এই প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। V20 কিসের সঙ্গে সম্পৃক্ত? আন্তর্জাতিক, হ্যাঁ, সুধা, মুমতাজ সুধা বলছেন যে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। চট্টগ্রাম থেকে বহিরাগতদের বিতাড়িত করেন ইলিয়াস শাহ, বাংলা নাম শাহী। হ্যাঁ, আপনারা সত্যি মাশাআল্লাহ জানেন, মানে আমার খুব ভালো লাগছে যে আপনারা এই তথ্যগুলো জানেন। তাহলে এই ইন্টারন্যাশনালের এই অ্যান্সারটা একটু দেন। V20 কিসের সঙ্গে যুক্ত? মোহাম্মদ রনি বলছেন যে গ, জলবায়ু বলছেন। সুধা বলছেন জলবায়ু। একটু দেখি V20। আচ্ছা, আপনারা উত্তর করতে থাকেন, আমি একটু V20 সম্পর্কে বর্ণনা দিই। এই ভি এর ভি মানে হচ্ছে ভালনারেবল। ভালনারেবল 20। এই ভালনারেবল শব্দের অর্থ কি বলেন তো? ভালনারেবল শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ। ভালনারেবল মানে কি? ঝুঁকিপূর্ণ, তাই না? ঝুঁকিপূর্ণ। তো ভালনারেবল 20 বাংলা করলে তার মিনিং হয় ঝুঁকিপূর্ণ বিষ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের, আমাদের যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে এর মাধ্যমে কিন্তু তৃতীয় বিশ্বের যে দেশগুলো, বাংলাদেশ, তারপরে ভারত, পাকিস্তান, সমুদ্র উপকূলবর্তী দেশগুলো, মালদ্বীপ, এরকম বিশ্বের আরও অনেক দেশ আছে যেগুলো মারাত্মকভাবে ঝুঁকিতে আছে, হুমকিতে আছে। কারণ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ডুবে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এরকম মালদ্বীপ পুরোটাই সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ যে দেশগুলো, তাদের একটি সংগঠন যার নাম হচ্ছে V2 বা ভালনারেবল 20। হ্যাঁ, ভালনারেবল 20, V2 না, V20 বা ভালনারেবল 20। 1996 সালে, সালটা হচ্ছে 1996, এই 1996 সালে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা 20টি দেশ মিলে এই V2 সংগঠনটি তৈরি করে, বর্তমানে যার সদস্য সংখ্যা হচ্ছে 74। বর্তমানে এর সদস্য সংখ্যা 74টি। ঠিক আছে, তো এটা অ্যান্সার কি? তাহলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত V2। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোন সম্রাট বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ? এটা ইতিহাস থেকেই একটা প্রশ্ন। কোন সম্রাট বাংলার নামকরণ করেছেন জান্নাতাবাদ? দেখেন, আপনারা চেষ্টা করেন, আপনারা প্রশ্নের নাম্বার দিয়ে উত্তর দিবেন, ঠিক আছে? প্রশ্নের নাম্বার দিয়ে অ্যান্সার দিবেন। দেখেন, মুঘল সম্রাটদের নাম আপনারা কি জানেন? মুঘল সম্রাটদের নাম সিরিয়ালি বাবর। আমরা খুবই, এটা মনে হয় সবাই জানে যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এই বাক্যের মাধ্যমে মুঘল সম্রাটদের, প্রধান মুঘল সম্রাটদের নাম মনে রাখা যায়। তো আমরা একটু দেখি, প্রথম মুঘল সম্রাট ছিলেন বাবর। এরপরে বাবরের ছেলে ছিলেন হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। ঠিক আছে, তো এই 6 জন, 1 2 3 4 5 6 জনকে বলা হয় প্রধান মুঘল সম্রাট। তারা সবচেয়ে শক্তিশালী ছিলেন। এর মধ্যে দ্বিতীয় যিনি সম্রাট হুমায়ুন, তিনি 1538 সালের দিকে বাংলায় আসেন, গৌড়ে আসেন। তখন এই জায়গার নাম ছিল গৌড়। তো এই জায়গায় এসে বাংলার প্রকৃতি, বাংলার আবহাওয়া, বাংলার শস্য শ্যামলতা তাকে এত মুগ্ধ করেন, দেখে মনে হয় আমি যেন জান্নাতে এসেছি। কারণ বাবরের জন্ম দেখেন মঙ্গোলিয়ায়। হ্যাঁ, তিনি মঙ্গল বংশোদ্ভূত, সমরখন্দে জন্ম, মঙ্গোলিয়ায় না।
তো বাবরের ছেলে হুমায়ুনেরও জন্ম পশ্চিম ভারতে মরু অঞ্চলে। তো যখন সে বাংলায় এসেছেন তিনি, তখন এই বাংলার সবুজ শ্যামল পরিবেশ দেখে তার এত ভালো লেগেছে যে তিনি এটাকে বলেছেন যে এটা জান্নাতাবাদ। একটা সম্পূরক প্রশ্ন করি, বাংলাকে জান্নাতাবাদ বললেন হুমায়ুন, আরেকজন মানুষ আছেন, বিখ্যাত মানুষ আছেন, যিনি বাংলার ফসল আবাদ, বাংলার মানে প্রাচুর্য, বাংলার সম্পদ তাকে খুব ভালো লেগেছে, কিন্তু বাংলার ওয়েদার তার কাছে একদমই ভালো লাগেনি। কারণ বাংলায় বর্ষাকালে প্রচণ্ড কাদা জলমগ্ন অবস্থা থাকে, আর শীতকালে শুষ্ক মৌসুমে ধুলাবালিতে অন্ধকার হয়ে থাকে। তো একদিকে তার বাংলার ধন সম্পদ ভালো লেগেছে, অন্যদিকে বাংলার আবহাওয়া ভালো লাগেনি। এজন্য তিনি বলেছেন বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ দোজক। বিখ্যাত একজন মানুষ। আমি আপনাকে প্রশ্ন করছি, বুঝে অ্যান্সার দিবেন। সবাই যারা আছেন এই মুহূর্তে আমি দেখছি 291 জন আছেন, আল্লাহর ওয়াস্তে 291 জনই ভুল হোক সঠিক হোক উত্তর দিবেন এই প্রশ্নের। কোন ব্যক্তি বাংলাকে ধন সম্পদপূর্ণ দোজক বলে আখ্যায়িত করেছেন? অলরেডি উত্তর চলে আসতে শুরু করেছে। আমি এখন একটাও পড়বো না, আমি শেষে পড়বো। আমি সবাইকে বলছি, যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন সবাই খুব ছোট্ট একটা নাম লিখে ফেলেন, হ্যাঁ, যে কে এই কথা বলেছেন। আচ্ছা, একজন বলছেন বখতিয়ার খলজি, ইবনে বতুতা অনেকে বলছেন, আর একজন বলেছেন বখতিয়ার খলজি। আমি এখন সঠিক বেঠিক কিছু বলছি না, আপনারা লিখতে থাকেন, ঠিক আছে? আমি চাই সবাই এই প্রশ্নটার অ্যান্সার দেন। আর একটু সামনে যাই। আচ্ছা, পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কবে? পলাশীর যুদ্ধ এই সম্পর্কে আমরা জানি না, এমন মানুষ খুব কম, কিন্তু সালটা আমরা সবাই জানি, তারিখটা জানি না হয়তো অনেকেই। দেখেন, আমরা একটু পড়ি। জুন 22, 1756। দেখেন, পরীক্ষার হলে আপনি এলিমিনেশন পদ্ধতিতে কিছু অপশন বাদ দিবেন। ধরেন আপনার একটা প্রশ্ন কমন আসেনি, মানে এক্স্যাক্ট সঠিক উত্তরটা আপনি বের করতে পারছেন না, বাট বেঠিকটা আপনি জানেন, তাহলে এলিমিনেশন করবেন, মানে বাদ দিবেন বেঠিকটা। দেখেন তো, জুন 22, 1756। আমাদের প্রথমে পলাশী যুদ্ধ মাথায় আসলেই যে সালটা আসে, সেই সালটার নাম হচ্ছে 1757। তার মানে দেখেন 1757 এখানে দুইটা অপশনে আছে, তার মানে এই দুইটা অপশন আগেই বাদ দেবো। আমরা কি করব? আগেই বাদ দেবো। এখন এখানে আছে জুন 23, 1757, এখানে আছে জুন 1757, দুটোই কিন্তু সঠিক উত্তর। এই প্রশ্নের দুইটা সঠিক উত্তর আছে। একেবারেই নির্ভেজাল সঠিক কোনটি একটু বলেন তো? 23 জুন, রানা, নিশান আহমেদ, শারমিন, অনেকেই বলছেন। দেখেন, এখানে একেবারে টু দ্য পয়েন্ট এক্স্যাক্ট তারিখ দেয়া আছে। যদি এক্স্যাক্ট তারিখ দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটাকে অ্যান্সার করতে হবে আপনার। যদি এই অপশনটা না থাকতো, মনে করেন এই অপশন নেই, তাহলে কিন্তু এটা সঠিক হতো, ঠিক আছে? যেহেতু এখানে এক্স্যাক্ট তারিখ দেওয়া আছে, তাই আমরা কি করব? সঠিক উত্তর কোনটাকে বলবো? অবশ্যই 23 জুন 1757। এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর 2016 সালে সহ বিভিন্ন পরীক্ষা এটা এসছে। সহজ প্রশ্ন, দেরি করছি না। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কখন? বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কখন? দেখেন, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 1789 সালের 14ই জুলাই। বাস্তিল দুর্গটা কি একটু মুখে মুখে বলি। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে একজন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, তো তার দুর্গটা ছিল গণভবন, তাই না? আবার তার মানে কিছুদিন পরে আমরা দেখলাম বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়েছেন। তো বাস্তিল দুর্গ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার কেন্দ্রবিন্দু, উৎস যেমন ছিল গণভবন নাকি বঙ্গভবন? বলেন তো, গণভবন নাকি বঙ্গভবন? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বিল্ডিং থেকে পালিয়ে গেলেন, ওটার নাম গণভবন নাকি বঙ্গভবন? তো এইটা বের করতে থাকেন। তার সেই সাথে সাথে আমি বলি যে ফরাসি বিপ্লব নিশ্চয়ই নাম শুনেছেন। 1789 সালে ফ্রান্সের ওই সময়ের যিনি শাসক ছিলেন ষোড়শ লুই, তার বিরুদ্ধে এই বিপ্লবটা হয়।
যাকে আমরা বলি ফরাসি বিপ্লব, এই বিপ্লবের মধ্যে 14 জুলাই ওই মানে সম্রাটের যে কেন্দ্রবিন্দু, ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেই দুর্গ বা ক্যান্টনমেন্টের নাম হচ্ছে বাস্তিল দুর্গ। এই বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 সালের 14 জুলাই এবং রাজা চতুর্দশ লুইকে ওই জনগণ ধরে গিলোটিন নামক একটা যন্ত্রে মানে শিরোচ্ছেদ করে হত্যা করে। কারণ ওই সময় বিমান হেলিকপ্টার তো ছিল না, এই জন্য বেচারি পালাইতে পারে নাই। ঠিক আছে, বাংলাদেশে বা বিভিন্ন দেশে এখন যেমন বিমান আছে, হেলিকপ্টার আছে, এই জন্য শাসকরা মানে এদিক সেদিক দেখলে মানে যদি দেখে যে বিপদের আশঙ্কা, তাইলেই হুশ করে হেলিকপ্টার বিমান নিয়ে পালায়। ঠিক আছে, তো বাস্তিল দুর্গ থেকে 14 জুলাই রাজা ষোড়শ লুই পালাতে পারেননি, কারণ বিমান ছিল না। ঠিক আছে, সব দোষ বিমান যে আবিষ্কার করছে তার। হ্যাঁ, গণভবন, আপনারা খুবই সুন্দর করে সঠিক উত্তর দিচ্ছেন, মাশাল্লাহ। তাহলে দেখেন, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। আমরা পরের প্রশ্নটাতে যাই। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? ভারতের ইতিহাস থেকে একটা প্রশ্ন। দেখেন তো, তিতুমিরের বাঁশের কেল্লা, এই আন্দোলনটা হয়েছিল 1831 সালে। তারপরে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ আন্দোলন বা হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী করেছিলেন 1920 থেকে 1922 সাল পর্যন্ত। আর সিপাহী বিপ্লব হয়েছিল 1857 সালে। তো সাল ভিত্তিক আমি যদি ধরি, তাহলে সবার আগে তিতুমিরের বাঁশের কেল্লা এটা হচ্ছে। তো তিতুমিরের বাঁশের কেল্লা এটা কি এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল? এটা স্বাধীনতা সংগ্রাম বলে কি পরিচিত? না। তিতুমিরের বাঁশের কেল্লা বা তিতুমিরের আন্দোলন ব্রিটিশ বিরোধী বাঙালিদের প্রথম আন্দোলন হিসেবে পরিচিত। মানে একেবারে মানে বাঙালিদের প্রথম আন্দোলন ঠিক বলা যায় না, বাঙালিদের প্রথম আন্দোলন বলা হয় ফকির সন্ন্যাসী আন্দোলনকে। তো তিতুমিরের বিদ্রোহটা ছিল প্রথম সশস্ত্র বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক আছে, তো 1857 সালে পলাশী যুদ্ধের ঠিক 100 বছর পরে ব্রিটিশ সৈন্যবাহিনীতে চাকরি করত এদেশের যে সৈন্যরা, তারা বিপ্লব করে। এদেশের যে সিপাহীগণ ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করত, তারা বিভিন্ন কারণে এনফিল্ড নামক একটা বন্দুক চালু হয়। মূল কারণটা এরকম, এনফিল্ড নামক একটা বন্দুক চালু হয়। এই বন্দুকের গুলিগুলো যে কার্তুজে থাকতো, ওই কার্তুজ দাঁত দিয়ে কেটে গুলিগুলো লোড করতে হতো বন্দুকে। ঠিক আছে, তো রিউমার ছড়ালো এরকম যে এনফিল্ড নামক এই বন্দুকের যে কার্তুজ, এটা তৈরি করা হয় দুই ধরনের তেল দিয়ে। একটা হচ্ছে শূকরের চর্বি দিয়ে, আর আরেকটা হচ্ছে গরুর চর্বি দিয়ে। তো গরু হিন্দুরা খায় না, আর শূকর তো মুসলমানদের জন্য হারাম। তার মানে এই সিপাহীরা চিন্তা করলো আমাদের ধর্মবিশ্বাসকে নস্যাৎ করার জন্য ব্রিটিশ সরকার এরকম ষড়যন্ত্র করেছে। আরও অনেক কারণ ছিল, তো এটা মূল কারণ। এর প্রেক্ষিতে 1857 সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিপ্লব হয়, যার নেতৃত্ব নির্ধারণ করা হয় ওই সময়ের মোগল যিনি সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে এই আন্দোলনটা ব্যর্থ হয়, আর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। তাহলে এর অ্যান্সার হচ্ছে সিপাহী বিপ্লব। সিটিবিটি এর পূর্ণরূপ কি? সিটিবিটি এর পূর্ণরূপ কি? সিটিবিটি কি এটা বলি। সিটিবিটি এটা হচ্ছে পারমাণবিক অস্ত্র বিশ্বে যেন ছড়িয়ে না পড়ে। একটু কেয়ারফুলি খেয়াল করেন। আপনারা কি অমনোযোগী হয়েছেন ক্লাসে? আপনাদের কি ক্লাস বোরিং লাগছে? আপনাদের কি ক্লাস খারাপ লাগছে? আপনাদের কি ক্লাস ভালো লাগছে? একটু জানাইন। হ্যাঁ, আমি তো বকেই যাচ্ছি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু এখানেই সমাপ্ত করবো, 35 পর্যন্ত আর যাবই না। দেখেন, আমি একটু সিটিবিটি সম্পর্কে বলি। বিশ্বে পারমাণবিক অস্ত্র আছে কয়টি দেশের কাছে বলেন তো? মনে আছে আপনাদের? জানা আছে? বিশ্বে পারমাণবিক অস্ত্র আছে 9টি দেশের কাছে। এই 9টি দেশের মধ্যে 5টি দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের স্থায়ী পরিষদের যে 5 জন সদস্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন, এই 5টা দেশ হচ্ছে স্বীকৃতভাবে, আন্তর্জাতিক স্বীকৃতভাবে পারমাণবিক শক্তিধর দেশ। এর বাইরেও আরও 4টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তো পারমাণবিক অস্ত্র যেন বিশ্বে ছড়িয়ে না পড়ে, এর
প্রসার রোধ করার জন্য 1996 সালের দিকে এই সিটিবিটি চুক্তি স্বাক্ষর করা হয়, কিন্তু দুঃখের বা পরিতাপের বিষয় হলো এখন পর্যন্ত এই চুক্তিটি কার্যকর হয় নাই। কেন? কারণ বিশ্বের যে পারমাণবিক শক্তিধর 9টি দেশ আছে এ সহ আরও যারা পরমাণু নিয়ে কাজ করছে, অস্ত্র তৈরিতে গবেষণা করছে বা শক্তিশালী যে দেশগুলো, তারা এই চুক্তিতে সাইন করেই নাই। তো বাংলাদেশের কাছে পারমাণবিক শক্তি নাই, ভুটানের কাছে পারমাণবিক শক্তি নাই, মালদ্বীপের কাছে নাই, ব্রাজিলের কাছে নাই বা চিলির কাছে নাই, এরা সিগনেচার করলে কি বন্ধ হবে? হবে না। আমেরিকা করে নাই, যুক্তরাষ্ট্র করে নাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স বা প্রধান দেশগুলো এটা সিগনেচার করে নাই বলে এটা এখনো কার্যকর হয় না। তো সিটিবিটির পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, ঠিক আছে, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। ওকে, আচ্ছা দেখেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? প্রথম প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যেটির নাম হচ্ছে তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস 1947 সালের 2 সেপ্টেম্বর 1947 সালের কত সেপ্টেম্বর? 2 সেপ্টেম্বর। কোন বই আপনি 1 সেপ্টেম্বরও পাবেন, এটা নিয়ে একটু হালকা বিতর্ক আছে, তবে অধিকাংশের মতে 2 সেপ্টেম্বর 1947 সালের 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে একটি সাংস্কৃতিক সংগঠন, এটা কি সংগঠন ছিল? সাংস্কৃতিক সংগঠন হিসেবে এটির যাত্রা শুরু হয়, কিন্তু অচিরেই এটি ভাষার দাবিতে নিজেদের মানে গতিশীল করে, বাংলা ভাষার দাবিতে। এটি হচ্ছে তমদ্দুন মজলিস। দেখেন এখান থেকে কি কি প্রশ্ন আসবে আমি একটু বলে দিই। একটা কিন্তু প্রশ্ন না, অনেকগুলো প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান সংগঠন কোনটি? তমদ্দুন মজলিস। প্রশ্ন নাম্বার 2, তমদ্দুন মজলিস কি ধরনের সংগঠন? সাংস্কৃতিক সংগঠন। প্রশ্ন নাম্বার 3, তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাশেম। প্রশ্ন নাম্বার 4, আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান বিভাগের। প্রশ্ন নাম্বার 5, আবুল কাশেম কি বলে যে তমদ্দুন মজলিস কত তারিখে গঠিত হয়? 2 সেপ্টেম্বর। প্রশ্ন নাম্বার 6, কত সালে গঠিত হয়? 47 সালে। প্রশ্ন নাম্বার 7, তমদ্দুন মজলিস যে পুস্তিকা প্রকাশ করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। দেখেন কমপক্ষে 7টা প্রশ্ন কিন্তু এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে এটা কি ভালো হলো না? একসাথে আপনি 7টা প্রশ্ন জেনে গেলেন। এখান থেকে আমি তুলোধুনো বলেছিলাম যে আমরা প্রশ্নকে তুলোধুনো করব। আমি কি তুলোধুনো করতে পারছি? আপনারা কি তুলোধুনো করতে নিজেরা সক্ষম হচ্ছেন? মনে রাখতে সক্ষম হচ্ছেন কি? এই ক্লাসটা শেষ হলে আবার দেখবেন, যাদের মনে থাকছে না। এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই কোটি টাকা দামের প্রশ্ন। কি দামের প্রশ্ন? কোটি টাকা দামের প্রশ্ন। চলেন সামনে যাই। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? খুব সহজ একটা প্রশ্ন। তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব 2 মার্চ 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বা কলাভবনের সামনে মানচিত্র খচিত যে পতাকা, যার ডিজাইনের ছিলেন শিবনারায়ণ দাস, সেই পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব। আচ্ছা, উত্তর দিচ্ছেন অনেকেই। একটু সামনে যাই। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? দেখেন বাংলাদেশের 8টি বিভাগ আছে। বাংলাদেশের এটা মনে করেন বাংলাদেশ, এই বাংলাদেশের 8টি বিভাগ আছে, ঠিক আছে। এই 8টি বিভাগের মধ্যে 2টি বিভাগ আছে যার ইন্ডিয়ার সঙ্গে সরাসরি বর্ডার নেই। এই 2টি বিভাগ ঢাকা এবং বরিশাল। হ্যাঁ,
ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার আগে ঢাকা বিভাগের সম্পর্ক ছিল, মানে বর্ডার পর্যন্ত সীমানা ছিল, মানে ভারত পর্যন্ত। কিন্তু যখন ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে তখন ঢাকা বিভাগটা ভিতরে চলে এসছে, এর সাথে ভারতের বা মিয়ানমারের কোনো সীমানা সংযোগ নেই। আর আরেকটা বিভাগ হচ্ছে বরিশাল। এছাড়া বাকি 6টা যে বিভাগ, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ, এই 6টি বিভাগের ভারতের সঙ্গে সরাসরি সীমানা সংযোগ আছে। এবার আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, আমি কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখব, ঠিক আছে, কমেন্টগুলো দেখব ক্লাস শেষে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী বিভাগ 6টি। বাংলাদেশের মোট 8টি বিভাগের মধ্যে ঢাকা ও বরিশাল বাদে বাকি 6টি বিভাগের সীমানা আছে ভারত এবং একটির সীমানা আছে মিয়ানমার এবং ভারতের উভয়ের সঙ্গে। কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? জেলা কয়টি? অ্যান্সার দিয়ে যাবেন সবাই, ঠিক আছে? কেউ অ্যান্সার না দিয়ে যাবেন না। ওই যে আমরা ইসলামিক বক্তব্য শুনি না, যে কেউ বা কিছু পোস্ট দেখি যে কেউ আলহামদুলিল্লাহ না বলে যাবেন না, ব্যাপারটা ওই রকম। এই প্রশ্নের অ্যান্সার কেউ না দিয়ে যাবেন না, হ্যাঁ, সবাই দিবেন। যে বাংলাদেশের সীমান্তবর্তী অনেকেই দিয়েছেন, 32টি দিচ্ছেন, খুবই খুবই ভালো। 32টি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। আচ্ছা, আমরা কোনো একটা প্রশ্ন বাদ দিয়ে আসলাম। সংবিধানে কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা একটু দেখি। সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিচার বিভাগ থেকে, এপাশে লিখি, নির্বাহী বিভাগ থেকে নির্বাহী বিভাগ মাইনাস বিচার বিভাগ, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম বিচার বিভাগ, মানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথক করতে হবে, এটা বলা হচ্ছে সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কথা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে। জাতীয় স্মৃতির নিদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে। আর বাংলাদেশের বৈদেশিক নীতি কেমন হবে সেটা বলা হয়েছে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে। দেখেন, এটা খালি যে এই 25 নম্বরই প্রশ্নে আসবে ব্যাপারটা এরকম না। এখানে যে 4টি অনুচ্ছেদ আছে, এই 4টির প্রত্যেকটি, বিশেষ করে 22 নম্বর অনুচ্ছেদ থেকে অনেকবার প্রশ্ন এসেছে যে বিচার বিভাগ থেকে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 22। আপনাকে জিজ্ঞেস করে বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে 50টি, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 23। আপনাকে বলবে জাতীয় স্মৃতির নিদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 24 একটু কম আসে, বাট 25টা বেশি আসে, ঠিক আছে? এর মধ্যে 22, 23 আর 25 সবচেয়ে বেশি আসে। আমরা একটু দ্রুত যাই। বাংলাদেশে বর্তমানে মোট কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে, ঠিক আছে? একটু আমরা খেয়াল করি, স্থানীয় সরকারের আমরা ভাগটা দেখি। স্থানীয় সরকার, স্থানীয় সরকার আমাদের 2 ভাগে বিভক্ত, হ্যাঁ, 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পল্লী অঞ্চলে, একটা হচ্ছে পল্লী অঞ্চলে। এবার কিন্তু প্রাইমারিতে এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে শহরাঞ্চলে, শহরাঞ্চলে। পল্লী অঞ্চলে স্থানীয় শাসনের স্তর 3টি। একটা হচ্ছে জেলা পরিষদ, আরেকটি হচ্ছে উপজেলা পরিষদ, আর আরেকটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর শহরাঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা 2 ধরনের। বড় শহরগুলোতে আছে সিটি কর্পোরেশন, আর ছোট শহরগুলোতে আছে পৌরসভা। এবার বলেন তো সঠিক উত্তরটা কি হবে? বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট? বাংলাদেশে যারা 3 স্তর বিশিষ্ট লিখেছেন, যারা বাংলাদেশে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার বলেছেন, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করতে হবে। মোট এই শব্দটাকে আপনারা অবহেলা করেছেন।
যারা উত্তর দিয়েছেন 3 তারা প্রশ্নটা ভালো করে পড়েন নাই। হ্যাঁ, অবশ্যই প্রশ্নকে আপনার ভালো করে পড়তে হবে। মোট এই শব্দটা থাকার কারণে অ্যান্সার 3 হবে না। যদি বলতো বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে, মোট শব্দটা নেই, তাহলে অ্যান্সার হতো 3, তাহলে এই 3টা হতো। কিন্তু যখন বলেছে মোট, তার মানে পল্লী অঞ্চলে 1 2 3 এই 3 ধরনের, আর শহর অঞ্চলে আরো 2 ধরনের। এই 3 যোগ 2 সমান সমান 5 ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে, মোট 5 ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন কুদরত ইখুদা শিক্ষা কমিশন কখন গঠিত হয়? একটু দ্রুত অ্যান্সার দিই। 1972 সালে। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে 1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ডক্টর কুদরত ইখুদার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। সেটা ছিল 1972 সাল। এর উদ্দেশ্য ছিল নব্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, কয়টি স্তর বিশিষ্ট হবে ইত্যাদি ঠিক করা, মানে শিক্ষার নীতি নির্ধারণ করার জন্য শিক্ষা কমিশনটি গঠন করা হয়েছিল। এবং এই শিক্ষা কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন কুদরত ইখুদা, এই জন্য এটাকে কুদরত ইখুদা শিক্ষা কমিশনও বলা হয়। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর 1974 সালে তাদের রিপোর্ট প্রদান করেছিল। আমি একটু এটাও লিখে দিই, কারণ এটাও পরীক্ষায় আসবে। রিপোর্ট প্রদান, আর এটা হচ্ছে গঠন। ঠিক আছে, আমরা একটু দ্রুত সামনে যাই। বাংলাদেশের আর্থিক বছর কোনটি? খুব সহজ কিন্তু একটু গোলমেলে প্রশ্ন, খুব সহজ কিন্তু একটু গোলমেলে প্রশ্ন। আমাদের শিক্ষাক্ষেত্রে বছর শুরু হয় জানুয়ারিতে, তাই না? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি করানো হয়, শিক্ষাক্রম শুরু হয় জানুয়ারি থেকে। কিন্তু বাংলাদেশের অর্থ ব্যবস্থা, অর্থ বছর জানুয়ারি থেকে শুরু হয় না। বাংলাদেশের অর্থ বছর শুরু হয় মানে এই যে জুলাই থেকে জুন পর্যন্ত। এটা একটু কেমন হলো না? জুনের পরে তো জুলাই মাস, কিন্তু আমি এখানে বলছি বা সঠিক উত্তরটা হচ্ছে জুলাই থেকে জুন পর্যন্ত। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে জুলাই মাসে মনে করেন এখন 2026 সাল, কত সাল? 2026 সালের 1 জুলাই আমাদের দেশে বাজেট শুরু হলো, মানে বাজেটের বছর বা অর্থ বছর শুরু হলো। কয় তারিখে? 2026 সালের 1 জুলাই তারিখে অর্থ বছর শুরু হলো। জুলাইয়ের পরে কি? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম করতে করতে পরের বছর জুন মাস, জুন মাস মানে 2027 সালের 30 জুন গিয়ে এই বাজেট বা অর্থ বছর শেষ হবে। এই জন্যে বাংলাদেশের অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন। অনেক সময় তারিখ সহ থাকে, যে 30 জুলাই থেকে 1 জুন, এভাবেও থাকে। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কে? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কে? দেখেন এখানে কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের নাম আছে। একটা হচ্ছে এডিবি, এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা মানে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক। বুঝতেই তো পারছেন। এই এডিবি কাজ করে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থিক উন্নয়নের স্বার্থে। জাইকা জাপানের একটা সংস্থা, যার মাধ্যমে জাপান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সাহায্য সহযোগিতা করে থাকে। আইএমএফ বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং বিশেষ কিছু ক্ষেত্রে ঋণ দান করে থাকে। আর বিশ্ব ব্যাংক ঋণ দানের পাশাপাশি বিভিন্ন দেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী হিসেবে কাজ করে। শুধুই যে বাংলাদেশের ব্যাপারটা এরকম না, বাংলাদেশ সহ আরও কিছু দেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী হিসেবে কাজ করে ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, এরপর আমরা যাই বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়? বাংলাদেশের রেলওয়ের কারখানা 2টি। বাংলাদেশের রেলওয়ের কারখানা একটি হচ্ছে সৈয়দপুর, একটি হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে, আরেকটা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলীতে। পাহাড়তলী। বাংলাদেশের রেলওয়ের কারখানা এই 2টি। রেলওয়ের কারখানাতে কি তৈরি হয়? রেলওয়ের চাকা, রেলওয়ের বগি, সিট ইত্যাদি। আমরা ট্রেনে চড়ার সময় যে কোচগুলো ব্যবহার করি, এগুলোর অনেক বাংলাদেশেই তৈরি করা হয়, অনেকগুলো পার্টস।
সো এই সৈয়দপুর হচ্ছে বাংলাদেশের যে 2টি রেলওয়ে কারখানা আছে তার মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে কারখানা, যেখানে রেলওয়ে বিভিন্ন পার্টস, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হয়। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় আসতে দেখা যায় পরীক্ষায়। আচ্ছা, সেনজেন কোন ধরনের সংস্থা? সরি, সেনজেন কোন দেশের অংশ? সংস্থা না, সেনজেন কোন দেশের অংশ? দেখেন, সেনজেন লুক্সেমবার্গের একটি শহর। তো সেনজেন কেন পরীক্ষায় আসে? ইউরোপীয় ইউনিয়ন নাম নিশ্চয়ই শুনেছেন, ইইউ, যেটা 1951 সাল থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই ইইউ ভুক্ত দেশগুলোর একটি চুক্তির নাম হচ্ছে সেনজেন চুক্তি। এটা বলা হয় অবাধ চলাচল চুক্তি, অবাধ চলাচল চুক্তি। তো জায়গার নাম আবার চুক্তি কেন? একটু কেয়ারফুলি খেয়াল করি, সংক্ষেপে বলি। দেখেন, ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় দেশগুলোর একটি সংগঠন, আর্থিক এবং রাজনৈতিক সংগঠন। এই ইউরোপীয় ইউনিয়নের আলাদা একটা চুক্তি যার নাম হচ্ছে সেনজেন, কারণ লুক্সেমবার্গের সেনজেন নামক শহরে ওই চুক্তিটি করা হয়েছিল, জায়গার নাম অনুসারে চুক্তির নাম হয়। তো সেনজেন চুক্তি হচ্ছে এমন চুক্তি, এই চুক্তিতে স্বাক্ষর করবে যে দেশগুলো, এই দেশগুলোর সাধারণ একটা ভিসা থাকবে এবং এই ভিসা দিয়ে মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যাবে। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল না কোনো ভালোভাবে। ধরে নেন আপনি বাংলাদেশ থেকে ভারতে যাবেন, ভারত বা পাকিস্তান বা অন্য কোনো চীন বা আমেরিকায় যাবেন। তো আপনার কি করতে হবে? পাসপোর্ট তো অবশ্যই লাগবে। পাসপোর্ট হচ্ছে আপনার দেশের অনুমতিপত্র যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি চাইলে বাংলাদেশের বাইরে যাইতে পারেন। এবার ভিসা হচ্ছে ওই দেশের অনুমতিপত্র যে দেশে আপনি যাইতে চান। আপনি ইন্ডিয়া যেতে চান চিকিৎসার জন্য, তাহলে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি কেন যাবেন, কত দিনের জন্য যাবেন, ডিটেল বলতে হবে, এরপরে আপনাকে অনুমতি দিবে। এইটার নাম হচ্ছে ভিসা। এইটা ছাড়া আপনি ভারত যাইতে পারবেন না, আমেরিকা যাইতে পারবেন না, কোথাও যাইতে পারবেন না। মূলত ধরে নিলাম কিছু কিছু দেশে যাওয়া যায়। তো এইবার সেনজেন চুক্তির মাধ্যমে তারা করলো যে আমরা একটা, আমাদের যেমন এনআইডি আছে এরকম একটা কার্ড দিব, এই কার্ডের মাধ্যমে সেনজেন চুক্তিতে যারা সই করবে তারা এক দেশ থেকে অন্য দেশে কোনো ধরনের ভিসা ছাড়াই যেতে পারবে। সুন্দর না? চাইলে আপনি জার্মানি থেকে লুক্সেমবার্গে যাইতে পারেন, যেমন আপনি ঢাকা থেকে রাজশাহী বা চট্টগ্রামে যান, ঠিক একইভাবে আপনি জার্মানি থেকে লুক্সেমবার্গ থেকে পোল্যান্ড থেকে ইউক্রেন, এভাবে ঘুরে বেড়াইতে পারবেন, কোনো পাসপোর্ট লাগবে না। ব্যাপারটা কিউট না? এই সেনজেন হচ্ছে লুক্সেমবার্গের একটি শহর। আর এখান থেকে আরো প্রশ্ন হয় যে সেনজেন চুক্তিটা কি? সেনজেন চুক্তি কোন সংগঠনের আওতাভুক্ত? ইইউ এর অন্তর্ভুক্ত। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা মানে IRRI, ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন, রাইট। সুধা খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন, আমি এটা বলতে ভুলে গেছি যে সেনজেনভুক্ত বর্তমান দেশের সংখ্যা 29টি দেশ। 29টি দেশ থেকে, মানে এই 29টি দেশের নাগরিকরা বিনা পাসপোর্ট, বিনা ভিসা এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে সেনজেন চুক্তির মাধ্যমে। দেখেন, ইরি এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা, 23 বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশের অর্থনীতি থেকে একটা প্রশ্ন। বাংলাদেশে গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। এই গ্যাস বাংলাদেশে প্রথম কবে আবিষ্কৃত হয়? 1955 সালে সিলেটের সিলেটের হরিপুরে 1955 সালে বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয় এবং 2 বছর পরে 1957 সালে প্রথম এই সিলেটের হরিপুর থেকেই বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা শুরু হয়। এবার আপনার কাছে আমি কোটি টাকা দামের একটা প্রশ্ন করব যে বাংলাদেশে যে গ্যাস পাওয়া যায় তার প্রধান উপাদান কি? 2টি প্রশ্ন। বাংলাদেশে যে গ্যাস পাওয়া যায় তার প্রধান উপাদান কি? নিউটেন, বিউটেন, মিথেন, এগুলো হচ্ছে আপনার জন্য অপশন। আর পরেরটা হচ্ছে যে উপাদানই আছে, মনে করেন আপনার উত্তর নিউটেন বা বিউটেন বা মিথেন, তো সেইটার পরিমাণ আসলে কত? এই দুটাও প্রশ্ন অনেকবার এসছে পরীক্ষায়। আমি কি প্রশ্ন বোঝাতে পারলাম? দেখেন, বাংলাদেশ 1955 সালে সিলেটের হরিপুরে বাংলাদেশে গ্যাস আবিষ্কার হলো। এই গ্যাস
তোলা শুরু হলো 1957 সালে। প্রশ্ন আপনাকে দুইটাই করে, প্রথম কখন আবিষ্কৃত হয় আর প্রথম কখন উত্তোলন করা হয়। কোথায় আবিষ্কার হয়, কোথা থেকে উত্তোলন করা হয়? একই জায়গা, সিলেটের হরিপুরে আবিষ্কার হয় এবং ওখান থেকে 1957 সালে গ্যাস তোলা শুরু হয়। এইবার আমরা বাংলাদেশের বিভিন্ন খনি থেকে, গ্যাস ক্ষেত্র থেকে যে গ্যাসটা পাই, এটার প্রধান উপাদানটা কি? এটা কি নিউটেন, এটা কি বিউটেন, এটা কি মিথেন? এটা পরীক্ষায় আসে। আমি 3টা অপশন দিলাম। এবার নেক্সট প্রশ্ন আপনার জন্য, যে আপনার উত্তর যদি নিউটেন, বিউটেন, মিথেন যাই হোক না কেন, এইটা আসলে বাংলাদেশে গ্যাসে কি পরিমাণ আছে? এটা কি 50%, এটা কি 90%, এটা কি 95%, নাকি 99% অর 95 to 99%? অ্যান্সার দিয়ে যাবেন, ঠিক আছে? মিথেন, অনেকে অ্যান্সার দিয়েছেন মিথেন এবং 90%। যারা একসাথে দুটো অ্যান্সার দিয়েছেন তারা খুবই স্মার্ট, ঠিক আছে? তারা খুবই স্মার্ট। আচ্ছা, অনেকে বলছেন মিথেন 90%। দেখেন 90%-এর সঙ্গে আমি আরেকটু যোগ করব। এটা আসলে ব্যাপারটা হচ্ছে 95 to 99%, ঠিক আছে? একটু সংশোধন করে নেবেন। কোনো কোনো জায়গায় আপনি 90% পাবেন, কিন্তু অধিকাংশ জায়গায় পাবেন 95 to 99% মিথেন থাকে বাংলাদেশের গ্যাসে। সামনে আগাই। কোনটি অনবায়নযোগ্য জ্বালানি? এই প্রশ্নটা, এই প্যাটার্নের প্রশ্নটা কতবার যে এসেছে তা বলে শেষ করা যাবে না, ঠিক আছে? এটাও আসলে মিলিয়ন ডলার দামের একটা প্রশ্ন। আমি আসলে এই দাম বলতে প্রশ্নের গুরুত্বটা বোঝাচ্ছি আপনাকে। দেখেন, এই ধরনের প্রশ্নের অ্যান্সার পেতে হলে আপনাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না। হ্যাঁ, সব প্রশ্ন মুখস্থ করতে হয় না। এটা খুব ইজিলি আপনি আপনার কমন সেন্স দিয়েই আনসার করতে পারেন। দেখেন, অনবায়নযোগ্য দুইটা শব্দ, একটা হচ্ছে নবায়নযোগ্য, নবায়নযোগ্য, আর আরেকটা হচ্ছে অনবায়নযোগ্য। এই দুইটা শব্দের মানে বুঝতে হবে আপনাকে, তাহলে আপনি সঠিক অ্যান্সার করতে পারবেন। নবায়নযোগ্য মানে যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়, ঠিক আছে? আর অনবায়নযোগ্য যা একবারের বেশি ব্যবহার করা যায় না। এবার আপনি অ্যান্সার পারবেন। নবায়নযোগ্য মানে যেটা বারবার ব্যবহার করা যায়, আর অনবায়নযোগ্য মানে যেটা একবারের বেশি ব্যবহার করা যায় না। আপনি বাতাস একবার ব্যবহার করেছেন, বাতাস দিয়ে টারবাইন ঘুরিয়েছেন, আর কি বাতাস ব্যবহার করা যাবে ওই বাতাস? অবশ্যই যাবে। আপনি সৌরশক্তি, আপনার বাড়িতে একটা সোলার প্যানেল আছে, আপনি সূর্যের শক্তি কি একবার ব্যবহার করার পর আর কখনোই ব্যবহার করতে পারেন না? অবশ্যই প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন। কয়লা, আপনার বাড়িতে কয়লা আছে, কয়লা নিয়ে গেছেন, জ্বালাইছেন, ওটিকে আবার ব্যবহার করতে পারবেন না। কয়লা যদি একবার ব্যবহার করে ফেলেন তাহলে আর ব্যবহার করা যায় না। গ্যাস যদি একবার ব্যবহার করে ফেলেন তাহলে আর ব্যবহার করা যায় না। খড়ি, কাঠ, লাকড়ি একবার যদি ব্যবহার করেন আর ব্যবহার করা যায় না। যেগুলো একবার ব্যবহারের পরে আর ব্যবহার করা যায় না ওগুলো হচ্ছে অনবায়নযোগ্য। আর জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু, পারমাণবিক শক্তি এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সংগ্রাম চিত্রকর্মের চিত্রশিল্পী কে? দেখেন, সংগ্রাম বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রশিল্পী, যার নাম হচ্ছে জয়নুল আবেদিন। তার অন্যতম বিখ্যাত একটি চিত্রের নাম হচ্ছে সংগ্রাম। সংগ্রাম ছাড়াও তার অনেকগুলো বিখ্যাত চিত্র আছে, যেমন ম্যাডোনা 43, ম্যাডোনা 43, মনপুরা 70, মনপুরা 70 আছে। বিদ্রোহী হচ্ছে একটা গরুর ছবি আছে। নবান্ন আছে। দুর্ভিক্ষ, এরকম আরো মেলা অনেকগুলো ছবি আছে
জয়নুল আবেদিনের, যেগুলো অত্যন্ত বিখ্যাত এবং পরীক্ষায় আসে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করবে ম্যাডোনা 43 কি, মনপুরা 70 কি, সব জয়নুল আবেদিনের চিত্রকর্ম। এছাড়া এস এম সুলতান, কামরুল হাসানেরও কিন্তু বেশ বিখ্যাত অনেকগুলো ছবি আছে, যেগুলো অন্যান্য ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? খুবই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে তখন কি জাতিসংঘ ছিল? অবশ্যই ছিল, কারণ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে ফাইনালি। 1941 সাল থেকে এর জন্ম প্রক্রিয়া শুরু হয়ে 1945 সালে ফাইনালি জাতিসংঘের জন্ম হয়। আর 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় তখনও কিন্তু জাতিসংঘ ছিল, এবং উ থান্ড তিনি ছিলেন জাতিসংঘের ওই সময়ের মহাসচিব। এই ভদ্রলোক ছিলেন মিয়ানমারের নাগরিক। মিয়ানমারের নাগরিক। এভাবেও আসে যে উথান কোন দেশের নাগরিক ছিলেন। একটু দ্রুত আগাই, যেহেতু অনেকগুলো সময় চলে গেছে আমাদের। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া বাংলাদেশের অন্যতম একটা প্রধান উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাই বলি না কেন। বাংলাদেশে 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি আছে, তার মধ্যে 2টি উপজাতি আছে মাতৃতান্ত্রিক। একটা হচ্ছে খাসিয়া তান্ত্রিক উপজাতি বাংলাদেশে আছে 2টা। নাম্বার 1 খাসিয়া, নাম্বার 2 গারো। ঠিক আছে, খাসিয়া এবং গারো মাতৃতান্ত্রিক উপজাতি। মাতৃতান্ত্রিক মানে কি? মাই প্রধান। ঠিক আছে, পরিবারের প্রেসিডেন্ট হচ্ছে মা, আর বাবা হচ্ছে মানে এমনি অধস্তন একজন কর্মচারী বা কর্মকর্তা। এই হচ্ছে মাতৃতান্ত্রিক। তো খাসিয়াদের গ্রামগুলোকে বলা হয় আসলে পুঞ্জি, খাসিয়া পুঞ্জি। বাংলাদেশে মূলত সিলেট অঞ্চলে তাদের বসবাস সবচেয়ে বেশি। আমরা একটু সামনে যাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কয়টি? অভিন্ন নদী মানে এমন নদী যেগুলো ভারত থেকে এসে বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে, যেমন পদ্মা, তিস্তা, তারপরে হচ্ছে যে ব্রহ্মপুত্র, তারপরে মহানন্দা, করতোয়া। এরকম কয়টি নদী আছে যেগুলো ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে এসেছে? এরকম নদীর সংখ্যা কয়টি? প্রশ্ন হচ্ছে এটি। এরকম নদীর সংখ্যা হচ্ছে 54টি। আর বাংলাদেশে আমরা বলবো মোট আন্তর্জাতিক নদী 57টি। এর মধ্যে ভারতে কয়টি হলো? কয়টি পেলাম আমরা? 54টি। আর মিয়ানমারে আছে 3টি, নাফ, মাতামুহুরি এবং সাঙ্গু। এই 3টি নদী এসছে মিয়ানমার থেকে। দেখেন, এই প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন। আমরা সামনে যাই। ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝায়? ম্যানগ্রোভ মানে যেটা সমুদ্রের জোয়ার ভাটা হয় এরকম জায়গায় জন্মে, তাকে বলা হয় ম্যানগ্রোভ বন। তাহলে দেখেন, সমুদ্রের জোয়ার কোথায় হয়? উপকূলে হয়। উপকূল মানে সমুদ্রের তীর, সমুদ্রের ধার। তো সমুদ্রের ধারে জোয়ার এবং ভাটা হয়, এবং এখানে প্রাকৃতিকভাবে যে বনের জন্ম হয় তাকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা নিশ্চয়ই জানেন। পরের প্রশ্ন হচ্ছে আধুনিক অলিম্পিকের প্রবর্তক কে? আধুনিক অলিম্পিক গেমস, এটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। কি বলা হয়? দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এই অলিম্পিক গেমসের আধুনিক সংস্কারের জনক কে? 29 ডি কি বলে বি বলছেন অনেকেই, মিতা রানী দাস বলছেন। 54 শাহিনুর ইসলাম বলছেন 29 খ। আসলে ব্যাপারটা কি? 29 চলে আমরা 30-এ চলে এসেছি। 30-এরও খ। ব্যারন পিয়ারে দা কুবার্তা, তিনি হচ্ছেন আধুনিক অলিম্পিকের জনক। আচ্ছা, নিচের কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে স্বীকৃত নয়? প্রত্নতাত্ত্বিক স্থান মানে পুরাতন, হ্যাঁ, হেরিটেজ যেগুলোকে আমরা বলি, পুরাতন স্থান। বিভিন্ন পুরাতন প্রাসাদ, বিভিন্ন পুরাতন বিল্ডিং, বিভিন্ন ধরনের স্থাপনা, এগুলোকে বলা হয় প্রত্নতত্ত্বের অংশ। ঠিক আছে, তো দেখেন পাহাড়পুরে পুরাতন একটা বিল্ডিং আছে না, পাহাড়পুর বুদ্ধ বিহার। তারপরে মহাস্থানগড়ে, এখানেও কিন্তু পুরাতন বিল্ডিং আছে, তার মানে এগুলো কিন্তু পুরাকীর্তি। পরের প্রশ্ন হচ্ছে যে সুন্দরবন তো পুরাতন বটেই, কিন্তু এটা কি কোনো মানুষের স্থাপত্য? এটা কি মানুষ বানিয়েছে? না, মানুষ বানায়নি। সুতরাং খুবই সহজ একটা উত্তর, সুন্দরবন পুরাকীর্তি বা প্রত্নতাত্ত্বিক স্থান নয়।
সুন্দরবন। 32 নম্বর প্রশ্ন, প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়? লোহা, যার উপরে দাঁড়িয়ে আছে বর্তমান সভ্যতা, লোহা ছাড়া বর্তমান সভ্যতা কল্পনাও যেখানে করা যায় না, সেই লোহা আবিষ্কার হয়েছিল প্রথম কোথায়? চিন্তা করেন তো, লোহা ছাড়া কি বর্তমান সভ্যতা কল্পনা করা যায়? আরেকটা প্রশ্ন এরকম হয় যে কোনটি ছাড়া আধুনিক সভ্যতা কল্পনা করা যায় না, অথবা কিসের উপরে আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে, কোনটির উপর ভিত্তি করে? অ্যান্সার হচ্ছে লোহা। লোহা ছাড়া কোনো বিল্ডিং হবে না, লোহা ছাড়া এই স্মার্ট বোর্ড হবে না, ফোন হবে না, ল্যাপটপ হবে না, পিসি হবে না, ইন্টারনেট চলবে না, স্যাটেলাইট হবে না, কিচ্ছু হবে না। সো লোহার উপরে আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে। এই লোহা আবিষ্কার হয় প্রথম এশিয়া মাইনরে। এবার প্রশ্ন করবেন না যে স্যার এশিয়া মাইনর কোথায়? করা উচিত, প্রশ্ন করা উচিত। এশিয়া মাইনর বর্তমান তুরস্কে। বর্তমান তুরস্কে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 1500 বছরের মতো আগে লোহার আবিষ্কার হয়। ঠিক আছে, আচ্ছা, পরিবেশ ও জীব দেশের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? এই বিদ্যা সম্পর্কিত বিদ্যা পরীক্ষায় আসবে, হ্যাঁ, ইকোলজি কি, সোসিওলজি কি, ইত্যাদি ইত্যাদি আসবে। তো দেখেন তো, দুইটা জিনিস সম্পর্কে আলোচনা করা হয়, একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে জীব দেশ। জীব দেশ মানে পৃথিবীতে যত জীব মানে প্রাণী আছে, যাদের প্রাণ আছে, এরকম জীব, এর সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, এই সাবজেক্টটা, এই জ্ঞানটাকে কি বলা হয়? এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসের শেষ দিকে চলে এসেছি। প্রশ্ন নাম্বার 33, আর দুইটি প্রশ্ন আছে আমার হাতে। 33 নম্বরের অ্যান্সার আশা করি সবাই পারবেন। ইকোলজি বলছেন সুধা, সাব্বির বলছেন তুরস্ক। আগের প্রশ্নের অ্যান্সার ইকোলজি। দেখেন খুবই খুবই রিলেটেড এবং কি বলে যে সুন্দর সহজ উত্তর। বায়োলজি, যেখানে জীববিদ্যা মানে জীববিদ্যা নিয়ে আলোচনা করা হয়। সোসিওলজি, সমাজ নিয়ে আলোচনা করা হয়। এনভায়রনমেন্ট, আবহাওয়া নিয়ে আলোচনা করা হয়, আবহাওয়ার ইংরেজি হচ্ছে এনভায়রনমেন্ট। আর ইকোলজি হচ্ছে এই যে জীব এবং পরিবেশ সম্পর্কিত বিদ্যা। ঠিক আছে, ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিলেন কারা? আমরা জানি যে বাংলায় পর্তুগিজরা এসেছিলেন, ইংরেজরা এসেছিলেন, ডাচ, ফরাসি অনেকে এসেছিলেন। তাদের মধ্যে প্রথম কে এসেছিলেন এটা মনে রাখতে হবে। আমরা একটু সালটা জেনে নিব। 1516 সালে, 16 কি বোঝা যাচ্ছে? 1516 সালে পর্তুগিজরা বাংলায় আসে। ইংরেজরা বাংলায় আসে 1600 সালে, একেবারে 1600 সালে। ওলন্দাজরা বাংলায় আসে 1630 সালে। ঠিক আছে, ফরাসিরা বাংলায় আসে 1674 সালে। তাহলে দেখেন, আপনি এবার নিজেই বুঝতে পারছেন যে প্রথম পর্তুগিজরা বাংলায় আসে। ভাস্কো দা গামা 1498 সালে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এরপরে তারা ভারতে আসেন এবং 15-16 বছর পর তারা এই বাংলার এই অঞ্চলে আসেন। তার অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, আজকের দিনের আমার শেষ প্রশ্ন, অনেক সময় নিয়ে নিলাম। শেষ প্রশ্ন হচ্ছে, কোনটি ন্যাটো এর সদস্য? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমেরিকার নেতৃত্বে স্নায়ুযুদ্ধের প্রেক্ষিতে 1949 সালের 4 এপ্রিল 1949 সালের 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মূলত ইউরোপীয় দেশগুলোর একটি সামরিক সংগঠন। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সংগঠন হচ্ছে ন্যাটো। আচ্ছা, 35-এর অ্যান্সার দেন তো যারা এই মুহূর্তে আছেন। আমি দেখতে পাচ্ছি 242 জন আছেন। যারা এই মুহূর্তে আছেন একটু অ্যান্সার দেন তো, শেষটার অ্যান্সার কি? ন্যাটোর সদস্য কে নয়? তুরস্ক। তাসলিম আক্তার বলছে তুরস্ক, আর বাদ বাকি সবাই বলছেন ক। একই তো, তুরস্ক। তুরস্ক কি ন্যাটোর সদস্য নয়? দেখেন, শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটা কথা আছে নাকি? সব ভালো যার শেষ ভালো তার। শেষ প্রশ্নের উত্তর আপনারা গণহারে ভুল দিচ্ছেন। ন্যাটোর ব্যাকগ্রাউন্ডটা বলতেই হবে, যতই সময় কম থাক। আমি ন্যাটোর ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে সঠিক উত্তরটা বুঝতে পারবেন। দেখেন, ন্যাটো তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়ার মধ্যেকার স্নায়ুযুদ্ধের প্রেক্ষিতে। ন্যাটো তৈরি করেছিল আমেরিকা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে, যেন রাশিয়াকে ঠেকানো যায়, রাশিয়ার সমাজতন্ত্রকে
ঠেকানো যায় বিশ্বে, বিভিন্ন জায়গায় রাশিয়া যেন আধিপত্য বিস্তার করতে না পারে, এই জন্য ন্যাটো তৈরি করা হয়েছিল। ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য বলা হয় তুরস্ককে। তুরস্ক ছাড়া আলবেনিয়া আরেকটা মুসলিম সদস্য আছে ন্যাটোর। ন্যাটোর বর্তমান সদস্য 27টি দেশ। তো রাশিয়াকে ঠেকানোর জন্য, রাশিয়ার বিরুদ্ধে যে সংগঠনটি তৈরি হলো তার সদস্য কি রাশিয়া হবে? মনে করেন আমার বিরুদ্ধে একটি মানে দল তৈরি করা হয়েছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে মারা, হ্যাঁ, আমাকে মারবে, আমাকে মানে আঘাত করবে, আক্রমণ করবে, তো আমি ওই দলে কি সদস্য হব? অবশ্যই না। তাহলে এর অ্যান্সার হচ্ছে রাশিয়া। রাশিয়া ন্যাটোর সদস্য নয়। যেদিন রাশিয়া ন্যাটোর সদস্য হবে সেদিন পৃথিবীতে অনেক অশান্তির অবসান হবে। যেদিন রাশিয়া ন্যাটোর সদস্য হবে সেদিন পৃথিবীর সকল অশান্তির অবসান না হলেও এই রাজনৈতিক এবং সামরিক অনেক অশান্তির অবসান হবে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ হচ্ছে এই ন্যাটোকে কেন্দ্র করেই। বিশ্বের বিভিন্ন দেশে আরও যুদ্ধ হয়েছে, হবে ন্যাটোর জন্যেই। ন্যাটো পৃথিবীর আমার মতে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি আমার এই কথা শোনে তাইলে খবর আছে আমার। যাই হোক, আমি আমার কথা প্রত্যাহার করলাম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা 35টি প্রশ্ন আপনার জন্য সলভ করেছি এই ক্লাসে। এটা সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস ছিল। আমি আর 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেব, মানে শেষ কথা বলে শেষ করে দেব। আচ্ছা, প্রশ্ন ভুল বলছেন, আমি একটু দেখি কোন দেশটি ন্যাটো এর সদস্য? ওফ, সরি, আমারই ভুল হয়েছে। ন্যাটো এর সদস্য তুরস্ক। সরি। আমি দেখেন, এর মাধ্যমে, আমার এই ভুলের মাধ্যমে আপনার জীবনের বড় একটা শিক্ষা অর্জিত হওয়া উচিত। কি? প্রশ্ন পুরোটা না পড়ে অ্যান্সার দিলে প্রশ্নের অ্যান্সার অবশ্যই ভুল হবে। এটাও কিন্তু একটা শিক্ষা। প্রশ্ন আপনাকে পুরোটা যত্ন নিয়ে পড়তে হবে। যদি যত্ন নিয়ে প্রশ্ন পড়েন তাহলেই আপনি সঠিক উত্তর দিতে পারবেন। যদি প্রশ্ন অর্ধেক পড়ে অ্যান্সারের দিকে চলে যান তাহলে অ্যান্সার ভুল হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে প্রশ্ন সব পড়বেন, তারপরে অ্যান্সার দিবেন। ঠিক আছে? তো এই প্রশ্নটা পুরো পড়লে অ্যান্সারটা অবশ্যই তুরস্ক, আর যদি পুরো না পড়ি তাহলে অ্যান্সারটা রাশিয়া। ঠিক আছে? রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, এরা 3 জন এখনও সদস্য নয়। এই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল বলেই রাশিয়া ইউক্রেন অ্যাটাক করেছে। ঠিক আছে? আর বেলারুশ এখনও রাশিয়ার অনুগত একটা রাষ্ট্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে ওইখানে। সো তুরস্ক হচ্ছে ন্যাটোভুক্ত মুসলিম দেশ বা এশীয় দেশ, এভাবে প্রশ্ন আসে। তো অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই বলবেন, সবাই জানাবেন ক্লাসটি কেমন লেগেছে, আরও কিভাবে আপনার কাছে এই ক্লাসটি উপভোগ্য করতে পারি। আপনাদের যদি পরামর্শ থাকে সেটাও দিবেন। ঠিক আছে? আরও কিভাবে আপনার জন্য এটি ইফেক্টিভ হবে সেরকম পরামর্শও যদি থাকে এই পরামর্শও দিবেন। আমি সবগুলো কমেন্ট ইনশাল্লাহ আপনার পড়ব এবং সে অনুযায়ী আমার আগের ক্লাস, মানে পরবর্তী 35টা প্রশ্ন আপনার জন্য সাজাবো ইনশাল্লাহ। তো এরপরেই ঠিক রাত 8:30টায় আপনার জন্য ম্যাথ ক্লাস নিয়ে আসবেন সামিউল স্যার। সেই ক্লাসে অবশ্যই সবাই যোগ দিবেন, কারণ চাকরির সবচেয়ে ভীতির বিষয় হচ্ছে ম্যাথ। আপনি ম্যাথ পারেন তো চাকরি আপনার কাছে হাতে আয়ত্তে চলে আসার মতো প্রায় অবস্থা তৈরি হবে। সো নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হবে। সো ম্যাথ ক্লাস অবশ্যই সবাই করবেন। খেয়ে দিয়ে এসে নামাজ কালাম পড়ে এসে ম্যাথ ক্লাস করতে বসে যাবেন। আর আপনার সঙ্গে ইনশাল্লাহ আমার আবারও দেখা হবে আগামী রবি সোমবার ঠিক সন্ধ্যা 6:30টায় আরও 35টি সাধারণ জ্ঞানের অসাধারণ প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, পরিবেশের যত্ন নিন, নিজের পরিবারের যত্ন নিন এবং নিজে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।